দুইটা কোয়েশ্চেন টাইপ আছে, একটা হচ্ছে হেডিং ম্যাচিং, আর একটা হলো লোকেটিং ইনফরমেশন। এই দুইটা কোয়েশ্চেন টাইপের ভিতরে ওই যে মাঝখানে সিট আছে, আপনারা যদি কেমব্রিজ 19 দেখেন তাহলে দেখবেন যে হেডিং ম্যাচিং একটাও আসে নাই, মানে কেমব্রিজ 19 বইতে হেডিং ম্যাচিং একটাও আসে নাই, কিন্তু এই লোকেটিং ইনফরমেশন সব থেকে বেশি আসছে। তা আমরা লোকেটিং ইনফরমেশন সলভ করা শিখব, দেন হেডিং ম্যাচিংয়ের জন্য আমি অন্য একটা কেমব্রিজের বই সাজেস্ট করবো। সো আর যারা ক্লাব রেগুলার করতে আসতেছেন তাদেরকে এনকারেজ করবো আপনারা কেমব্রিজ 17, 18, 19 তিনটা বই ব্যাগে রাখবেন ফ্রম নেক্সট লেসন্স। নীলক্ষেতে পাবেন আর না, নিশাতের কাছে নাই বই। আচ্ছা দেখে আমরা একটা সহজ সলিউশন দেই, সেটা হচ্ছে আজকের ক্লাসে কথা বলেন এমন একজনকে যে যাইতে পারবে, একজন গেলে 10 জনের বই নিয়ে আসতে পারে, তাকে টাকাটা দেন, সে যায় নিয়ে আসবে, যাদের বাসা ওইদিকে আছে নিয়ে আসতে পারে। আফ্রিদি ব্যবসা শুরু করে দেন। আচ্ছা এখন আসেন, এই দুইটা কোয়েশ্চেন আমাদের জন্য কঠিন কেন এবং আমরা এটা পারি না কেন? ঠিক আছে, এটা অনেক হার্ড, এই চিন্তা থেকে বের হয়ে আসেন। পারি না কেন সে রিজনটা ভাবেন আগে। এর কারণ হচ্ছে এটার জন্য এই স্কিলটা লাগে। তো আজকের ক্লাসটা এক্সপেরিমেন্টাল। আজকের ক্লাসটা কি এক্সপেরিমেন্টাল, আমরা স্কিম করার চেষ্টা করে দেখব, পারলে পারলাম, না পারলে অন্য রাস্তা চিন্তা করব, আগে দেখি যে আমাদের দ্বারা হয় কি না। ঠিক আছে, গ্লোবালি স্কিমিং এবিলিটি সাউথ ইস্ট এশিয়াতে এই জায়গাতে হচ্ছে 66%, বাংলাদেশে সেটা 25%। অর্থাৎ আমরা আমাদের প্রতিবেশীদের থেকেও খারাপ স্কিমিংয়ে, ইন্ডিয়ান পাকিস্তানি এদের থেকেও আমরা খারাপ স্কিমিংয়ে। এর বড় একটা কারণ হচ্ছে স্কিমিং কীভাবে করতে হয় এইটা আমরা জানি না। বোঝা গেল? তাহলে আজকে আমরা একটু এই স্কিলটা শিখতে পারি কিনা দেখি। যদি আমাদের সেটা কাজ না হয় আপনারা প্রত্যেকে পরের ক্লাসে আমাকে জানাবেন যে ভাই আমার এটা কাজ হচ্ছে না, তাহলে আমরা অন্য কিছু ট্রাই করব। ওকে, সো আসেন স্কিমিংয়ের স্টেপগুলো আগে একটু শিখি। স্টেপ 1 হলো এই কন্টেন্ট ওয়ার্ডস কোনগুলা? আমি এর আগে একটা ক্লাসে বলছিলাম কন্টেন্ট ওয়ার্ডস। না, কন্টেন্ট ওয়ার্ড মানে হচ্ছে নাউন্স আর ভার্বস। ঠিক আছে, যে কোনো সেন্টেন্সে কোন শব্দগুলা মিনিং ক্যারি করে বলেন তো? নাউন এবং ভার্ব। প্রিপোজিশন, হেল্পিং ভার্ব এগুলা কিন্তু মিনিং ক্যারি করে না। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হইল এই যে যাদেরকে আন্ডারলাইন করলাম এদের উপর থেকে একটা প্রেডিকশন তৈরি করতে হবে। আমি লেখার জন্য টাইম দিব, আগে বোঝার চেষ্টা করেন। প্রেডিকশন কি জিনিস?
মানে আমি ধারণা করার চেষ্টা করব। ধরেন আমি একটা প্রথম সেন্টেন্স দিচ্ছি, এটা হচ্ছে মনে করেন আমার প্রথম সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্সে কন্টেন্ট ওয়ার্ড কোনগুলো? আমি লেখার জন্য সময় দিব, আপনার বোঝার চেষ্টা করেন, লেখার জন্য সময় দিব আমি। যদি তুলতে চান আমি সময় দিব। ডেপথ অফ দি ওশান দ্যাট উই ডু নট নো অ্যাবাউট। এখানে মূল শব্দগুলো ওই যে নাউন্স অ্যান্ড ভার্বস কোনগুলা? এটা একটা, আর কোনটা? ডু নট নো আর ডেপথ অফ দি ওশান নিতে পারেন। ওকে, তাহলে স্টেপ 1 ক্লিয়ার হয়েছে। এখন আসেন স্টেপ 2-তে। তার মানে এই শব্দগুলো দিয়ে আমার প্রেডিকশন করতে হবে। বলেন তো 3টা প্রেডিকশন কি হতে পারে? মানে আমি এই বাকি সেন্টেন্সগুলো যদি পড়ি, লাইন বাই লাইন পড়ি, তাহলে আমি কি পাইতে পারি? এটা পাইতে পারি। আর কি পাইতে পারি? ডেপথের জন্য ডেটা দিবে না, কত কিলো এটা সেটা। অ্যান্ড এক্সপ্লানেশন না, কেন জানি না সেটার এক্সপ্লানেশন দিবে। বুঝতে পারছেন? তাহলে যারা স্কিম করে তারা এই 2টা কাজ আগে করে, প্রথম সেন্টেন্স পড়ে, দেন সে একটা আশা তৈরি করে যে এই প্যারাগ্রাফ এটা নিয়ে আলোচনা করতে পারে, দেন সে দ্রুত এগুলা খুঁজে। অর্থাৎ আমি যদি পুরো প্যারাগ্রাফটা লাইন বাই লাইন পড়ি, আর যদি আমরা এই 3টা খুঁজতে চাই, কোনটাতে সময় কম লাগবে? আমি যদি প্রত্যেক সেন্টেন্স পড়ি সময় বেশি লাগবে না? আমি যদি কুইকলি খুঁজে, আচ্ছা দেখি তো খুঁজতেছি ডলফিন আছে, ও আচ্ছা খুঁজতেছি ওয়েল আছে, আচ্ছা খুঁজতেছি স্টারফিশ আছে, তাহলে তো আমি পাইছি, নামগুলো আছে। তারপরে আমি দেখলাম যে দিস ইজ বিকজ এই ধরনের সেন্টেন্স আছে, দ্যাটস বিকজ, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট এই ধরনের সেন্টেন্স আছে, তাইলে কি এক্সপ্লেনেশন আছে। তাইলে আমি পুরো প্যারাগ্রাফটা না পড়েও এটার মূল আইডিয়াটা বাইর করতে পারবো যে এইখানে আমার এদেরকে নিয়ে আলোচনা হয়েছে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাম দিকে এটার হেডিংটা লেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই প্যারাগ্রাফে এই বিষয়ে আলোচনা হতে পারে। এইটাকে আমরা স্কিমিং বলি। সো স্টেপ 3 হলো চেক প্রেডিকশনস। বাই রিডিং কুইকলি। কতটুকু সময়? সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডস, এর বেশি নয়। কারণ স্কিমিং কিন্তু আপনাকে অ্যান্সার দিবে না, স্কিমিং আপনাকে একটা ওভারঅল আইডিয়া দিবে কিন্তু অ্যান্সার দিবে না। স্টেপ 4 হচ্ছে আপনার নিজের হেডিং লিখতে হবে। বুঝতে পারছি? এবার আসেন আইএলসের কোন প্যারাগ্রাফগুলোতে আমরা স্কিম করতে পারবো এবং কোনগুলাই করতে পারবো না। আমরা চলে আসি পেজ 66-67-এ। জি, গ্লোবাল ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ড পাইছেন?
এবার আমার সাথে একটু মার্ক করেন প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ই এবং প্যারাগ্রাফ এফ, এগুলা স্কিম করা যাবে। কোনটা কোনটা বললাম? এ, সি, ডি, ই এবং এফ, এগুলা স্কিম করা যাবে। অর্থাৎ স্কিমিংয়ের জন্য প্যারাগ্রাফের সাইজ একটু বড় হওয়া লাগবে। আপনি প্যারাগ্রাফ জি এবং এইচ দেখেন, বড় না ছোট? এগুলাকে স্কিম করা যায় না, কারণ এটাতে এনাফ কন্টেন্ট নাই স্কিম করার জন্য। সো ছোট প্যারাগ্রাফ আইএলটিএস পরীক্ষায় স্কিম না করে পড়তে হবে, আর বড় প্যারাগ্রাফকে স্কিম করতে হবে। সো আজকের উদ্দেশ্য যেহেতু স্কিমিং শেখা, সেই জন্য আমরা চলে যাব প্রথমে প্যারাগ্রাফ সিতে। প্রথম সেন্টেন্সটা পড়ে প্রেডিকশন বলেন। প্রথম সেন্টেন্সটা পড়েন, অর্থটা বলতে পারেন কিনা। তাহলে এখানে কিওয়ার্ড কি? এনভায়রনমেন্টাল পারপাস। আচ্ছা, ওয়েটল্যান্ড সার্ভ করে এটা তো আমরা বুঝছি। এনভায়রনমেন্টাল পারপাস, এটার অর্থ কি? তার মানে পরিবেশের ভালো করবে বা পরিবেশকে রক্ষা করে, এরকম কিছু তো। তাহলে কি ধরনের শব্দ আমরা পাইতে পারি? পরিবেশের সাথে আমাদের মাথায় কি কি শব্দ আসে? পড়া যাবে না, কিন্তু চিন্তা করতে হবে, না পড়ে চিন্তা করতে হবে, নাহলে কিন্তু স্কিম করা যাবে না। এয়ার, ওয়াটার, সয়েল, পলিউশন, অ্যানিম্যাল, এগুলাই তো। সবাইকে 20 সেকেন্ড সময় দিব, 20 সেকেন্ডে দ্রুত পড়ে দেখেন এই ধরনের শব্দ আছে নাকি। টাইম শেষ। কিছু শব্দ পাইছেন? ফরেস্ট, ট্রি, অ্যানিম্যাল, ফুড। তাহলে এইটার হেডিং কি হইতে পারে? এই প্যারাগ্রাফটার হেডিং কি হইতে পারে? সো ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ড ফর দ্য এনভায়রনমেন্ট লিখে ফেলেন সাইডে। ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ড ফর দ্য এনভায়রনমেন্ট। Importance of wetland for the environment. Wetland for the environment. এবার আরেকটা ফাইন জিনিস শিখাই, ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড আমরা যদি এইটা লিখতে এত সময় নেই, তাহলে লিসনিং আমরা কি করব? লিসনিংয়ে আমাদেরকে একবার বলবে মাত্র। হ্যাঁ, শেষ। এই যে অ্যাক্টিভ স্কিলগুলো বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে কি বললাম? ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ড ফর দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, এবার একটা ফাইন জিনিস শেখাই, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা সেন্টেন্সের শুরু এবং শেষ খেয়াল করেন তো, দেখেন তো কোনো নেগেটিভ মার্কার আছে কিনা এই প্যারাগ্রাফে। সিতে, সি প্যারাগ্রাফে শুরু এবং শেষে। শুরু শেষ বলতে ফুল স্টপ, একটা ফুল স্টপ হয়েছে, আরেকটা প্যারাগ্রাফ সেন্টেন্স শুরু হয়েছে, ওখানে আছে কিনা? আছে। হাউএভার, বাট, ইয়েট, অন দি আদার হ্যান্ড, এরকম কিছু আছে? একটু খেয়াল করে শুনতে হবে। আছে? নাই? নাই মানে হচ্ছে এখানে একটা বিষয় আলোচনা হয়েছে। আমি আবারও রিপিট করতেছি, যদি এগুলো কিছু না থাকে তাহলে এখানে একটা বিষয় আলোচনা হয়েছে। তার মানে এখান থেকে যদি কোনো হেডিং ম্যাচিং দেয়, এতটুকু করলে পারা যাবে। নেগেটিভ মার্কার যদি না থাকে। এবার আমরা এতে যাই। এ এর ফার্স্ট সেন্টেন্সটা পড়ি আগে। প্রথম সেন্টেন্সের পর আর পড়া যাবে না, কিওয়ার্ড আন্ডারলাইন করেন, পাশের জনকে দেখান যে ভাই এটা হচ্ছে কিওয়ার্ড, আমার এগুলা কিওয়ার্ড।
প্রথম সেন্টেন্সে কিওয়ার্ড কি বলেন তো? মোটামুটি মনে হচ্ছে না যে ওয়েটল্যান্ডের একটা ডেফিনেশন দিছে? ওয়েটল্যান্ড বলতে কি বোঝায় এটা? আচ্ছা, এবার দ্রুত স্কিম করে দেখেন তো কোনো নেগেটিভ মার্কার আছে নাকি? অবশ্যই আছে। ইয়েস, বাট তাইলে এই প্যারাগ্রাফে, জি, তাহলে এই প্যারাগ্রাফে কি একটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে না একের অধিক? দুইটা। তাহলে আমার এই দুইটাকেই বুঝতে হবে। তাহলে একটা হইতে পারে ডেফিনেশন অফ ওয়েটল্যান্ড, এই বাটের অংশটা দেখেন কি লেখছে, হাফ অফ দ্য ওয়ার্ল্ডস ওয়েটল্যান্ড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, তার মানে এগুলা হারাই গেছে। তাহলে প্রথম অর্ধেকে আলোচনা হয়েছে ওয়েটল্যান্ড কি, পরের অর্ধেকে আলোচনা হয়েছে ওয়েটল্যান্ডের ডিসঅ্যাপিয়ারেন্স অথবা ডেঞ্জার। তাহলে আমরা জিনিসটাকে বুঝতে পারলাম, স্কিমিংয়ের সময় যদি এই ধরনের শব্দ চোখে আটকায় তাহলে বুঝতে হবে ওই প্যারাগ্রাফে দুইটা আলোচনা আছে। যখন হেডিং ম্যাচিং দেয় তখন ওরা এই থেকে হেডিং ম্যাচিং দেয়, মানে ওই অংশটা থেকে হেডিং ম্যাচিং করে দেয়, প্রথমটা থেকে করে না। হ্যাঁ, হতে পারে, নো ইস্যুস। তাহলে আমরা বাম দিকে যে ইয়েটা নিব, নোটটা নিব, নোটটা কি নিব? ডেফিনেশন অ্যান্ড প্রেজেন্ট কন্ডিশন, ডেফিনেশন অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স, ডেফিনেশন অ্যান্ড ডেঞ্জার। এই যে জিনিসটা, এই হ্যাবিটটা তৈরি করতে হবে। তাহলে আমরা এটা কতটুকু পড়ছি? আমরা কি লাইন বাই লাইন পড়ছি? কিন্তু উই স্টিল হ্যাভ সাম আইডিয়া যে প্যারাগ্রাফ কী নিয়ে হচ্ছে। দেখেন এটার বেনিফিট উঠাইতে পারি কিনা আমরা। চলেন, আমরা দুইটা প্যারাগ্রাফ পড়ছি না? একটা কি নিয়েছিল, সি কি নিয়েছিল? এনভায়রনমেন্টাল বেনিফিট, আরেকটা কি ডেফিনেশন এবং ডেঞ্জার, এরকম জিনিস। আসেন 68 পেজে এখানে 4টা ইনফরমেশন জানতে চাইছে, কোনোটা আমরা পড়ছি কিনা। পেজ 68, জি পেজ 68, 14 থেকে 17 দেখেন তো কোনোটা পড়ছেন কিনা। ইয়েস, 15 পড়ছি না আমরা? লিখে দেন এ। তে বলেন খেলা যাবে কিনা? তার মানে এ যার এটা আছে এর ব্যান্ড 8 ঠেকানো খুব কঠিন, কারণ যে ভালো স্কিমার সে এই জিনিসটাকে মাল্টিপল টাইমস পড়তে পারে, কারণ অলরেডি জানে। আমি এখান থেকে এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেই, আপনি বলতে পারবেন ও এটা প্যারাগ্রাফ এতে আছে। আবার আমি এখান থেকে এমসিকিউ দিয়েও বলতে পারবো এটা প্যারাগ্রাফ এতে আছে, কারণ ও জানে প্যারাগ্রাফে কি নিয়ে। বুঝতে পারছি কিনা? এই যে আপনাদের মনে কোয়েশ্চেন থাকে যে মানুষজন 8, 9 কেমনে পায়, এরা এইভাবে পায়। আসেন ট্রাই করি। ইতে চলেন, ই বড় প্যারাগ্রাফ না? প্রথম সেন্টেন্সটা পড়েন। পাঁচশো জনকে কিওয়ার্ড দেখান। লগিং কোম্পানি পাইছি, ক্লিয়ার দ্য ট্রিজ পাইছি। বইটা একটু বন্ধ করে ভাবেন কি আশা করতেছেন প্যাসেজ থেকে। ঝামেলা করবে, কি করবে? এদের মেইন কাজ কি? গাছ কাটা। কেন কাটবে? কেন কাটবে? কোনো কিছু বানাবে, কোনো কনস্ট্রাকশন করবে, রোড বানাবে, ঘরবাড়ি বানাবে। তাহলে আমার প্রেডিকশন কিন্তু ক্লিয়ার যে আমি এটাই চাচ্ছি। সময় 20 সেকেন্ড, চেক করেন। কুইকলি পড়তে হবে, লাইন বাই লাইন পড়লে হবে না, 20 সেকেন্ড মাত্র। টাইম শেষ। কি পাচ্ছেন? আচ্ছা, ওকে। যারা যারা বলতেছেন আমরা কিছুই পাই নাই তাদেরকে আবার 20 সেকেন্ড দিচ্ছি, বাকি সবাইকে 20 সেকেন্ড দিচ্ছি। ভার্ভগুলি দাগান, না বুঝে শুধু ভার্ভ দাগান। হ্যাঁ, ওরা করার পরে কি হয়েছে?
পড়া যাবে না, শুধু ভার্বগুলো দাগায় যান। যে কয়টা, সব ভার্ব ধরতে হবে এমন কোনো কথা নাই, যে কয়টা চোখে পড়ে। টাইম আপ। দেখেন তো ভার্বগুলোর সাথে, এইবার খেয়াল করেন, ভার্বগুলোর সাথে কোনো মিল আছে? এগুলো কি কোনো একটা একটা কনসিকুয়েন্স বোঝাচ্ছে? মানে এই কনসিকুয়েন্সগুলো কি ভালো কনসিকুয়েন্স না ক্ষতিকারক কনসিকুয়েন্স? মানে ওয়েটল্যান্ডের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে? এই ক্ষতি কে করতেছে? মূলত ক্ষতি কিসের হচ্ছে? না, কাটার ফলে কিসের হচ্ছে? আপনি যে শব্দগুলো দাগাইছেন আরেকটু স্পেসিফিক দেখেন, কার ক্ষতি হচ্ছে? গাছের ক্ষতি নাকি পানির ক্ষতি নাকি মাটির ক্ষতি, কোনটা আছে? তার মানে এটার হেডিং এক্সামে কি দিয়ে দেবে জানেন? সয়েল ডিগ্রেডেশন। দেখেন, এখন না বুঝতে পারলে আবার দেখেন, সমস্যা নেই। ডিগ্রেডেশন মানে কোনো কিছু ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া, আস্তে আস্তে কমে যাওয়া। ডিগ্রেড থেকে স্পেলিং জানতে চাইছে, বলেন। ডি রে ডে ডিগ্রেড শব্দ শিখে রাখতে হবে। ডিগ্রেডেশন। তাহলে এই হেডিংটা বাইর করতে আমি কতটুকু সময় নিছি? আপনি চিন্তা করেন, এই হেডিংটা বের করতে আমি কতটুকু সময় নিচ্ছি? 40 সেকেন্ডস রাফলি। আমি এখন আপনাকে সময় দিলাম, প্রত্যেকটা লাইন সেন্টেন্স বাই সেন্টেন্স পড়েন। এটা কম্পারেটিভ বুঝতে হবে, তাইলে আমরা বুঝবো কেন আমরা পারি না, রিডিং ভালো হয় না। টাইম চেক দিব এখন। বুঝে বুঝে পড়তে হবে, প্রতি লাইন বাই লাইন, শব্দ বাই শব্দ। কারণ ও 2-3 বার পড়তে পারে ওই জায়গাটা। একবার এমনি পড়ছে, আরেকবার একটা খোঁজার জন্য পড়ছে, আবার পড়ছে। দুই মিনিট কিন্তু চলে গেছে। হ্যাঁ, দ্যাটস ইনক্লুডিং সলভিং। এখন বুঝেন, আমরা কেন পরীক্ষার হলে 3 প্যাসেজ শেষ করতে পারি না? বুঝতে পারছি। 3 প্যাসেজ আমরা কেন শেষ করতে পারি না? আমাদের 50 মিনিট লাগে 2 প্যাসেজ শেষ করতে। 1 ঘন্টা। এইটা একটার জন্য মাত্র 20 মিনিট। বোঝা গেল? বুঝাতে পারছি কিনা? তাহলে স্কিমিং স্টেপ বোঝা গেছে। লোকেটিং ইনফরমেশন যদি আসে, স্কিমিং করে বড় প্যারাগ্রাফ থেকে উত্তর আসলে ভালো, না উত্তর আসলে আরো ভালো? কারণ বড় প্যারাগ্রাফ থেকে অন্য কিছুর উত্তর পাওয়া যাবে। এখানে তো শুধু এই প্রশ্নটাই নাই, আরো প্রশ্ন আছে না? দেখেন প্রশ্নের টাইপগুলো দেখে আসেন। এই যে মনে আছে আমি গত ক্লাসে সলভ করেছিলাম 18 থেকে 22, যে পেটল্যান্ডের অর্ধেক উত্তর আসছে প্যারাগ্রাফ ই থেকে, আর অর্ধেক উত্তর আসছে প্যারাগ্রাফ ডি থেকে। সো যে লোকটা আগে স্কিম করে রাখছে সে জানে যে এটা ডি আর ই। বুঝতে পারছি? হ্যাঁ, তখন এটা সিরিয়ালি আসবে। আর আমরা কি করছি, আমরা আগে এটা লোকেশন বের করার চেষ্টা করছি, আচ্ছা ঠিক আছে, তারপর সলভ করি, এরপর আসি। জি বলেন। না, আমি ওইভাবে দাগাই নাই, আমি দাগাইছি এটা সাইজে দেখে। বড় প্যারাগ্রাফ স্কিমেবল, ছোট প্যারাগ্রাফ স্কিম করা যায় না। এর বাইরে থেকে উত্তর দিবে কিভাবে বলেন? আমার প্রশ্নের অ্যান্সার বানাইতে হবে না?
কিন্তু আমি ওই লজিকে বলি নাই, হ্যাঁ, আমার লজিকটা হচ্ছে বড় প্যারাগ্রাফকে স্কিম করা যায়, ছোট প্যারাগ্রাফকে স্কিম করা যায় না। আমি এক্সাম্পল দিব এখন আপনাকে। আমরা জি স্কিম করতে চাই, চলেন, পারবেন নাকি দেখেন। জি এর ফার্স্ট সেন্টেন্স পড়েন। ফার্স্ট সেন্টেন্সের পরে কিন্তু আর পড়া যাবে না, তাহলে এখানে কিওয়ার্ড কি? ইনকাম জেনারেশন কার জন্য লাগে? প্রেডিকশন শুরু করেন। কার লাগে ইনকাম জেনারেশন? মানুষেরই লাগে। তার মানে ওরা ওয়েটল্যান্ডকে ইউজ করবে, তার মানে ওয়েটল্যান্ডে গাছ কাটাকাটি করতে দিতে হবে, নইলে মানুষ বাঁচবে না, এরকম জিনিসই তো। এবার স্কিম করেন, স্কিম করেন, দেখেন তো এই ধরনের কোনো শব্দ আছে নাকি? টাকা পয়সা, ইনকাম রিলেটেড। প্রফিট আছে, কিছুটা যাচ্ছে, কিন্তু আপনার কি এখন একটু খেয়াল করে দেখেন, সিতে আপনি যে শান্তিটা পাইছিলেন এটা কি জিতে পাচ্ছেন? জিতে কি ওই শান্তি পাওয়া যাচ্ছে? ছোট সেন্টেন্স, ছোট প্যারাগ্রাফ থেকে আমরা স্কিম করতে পারবো না, কারণ ও কি করবে জানেন? এই যে মাঝখান থেকে অ্যাপ্রোচ সাপোর্টেড বাই IWMI এখান থেকে বানাই দিবে যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সাপোর্ট করছে, এই কথা কোথায় লেখা আছে? স্কিম করলে আপনার ইনফরমেশন মিস হয়ে যাবে ছোট প্যারাগ্রাফে, বাট নট ফর বিগ প্যারাগ্রাফস। সো জি তো আমরা পড়ছি, তাই না? দেখি জি তো পড়ছি, ফয়দা তুলতে পারি কিনা। 14 থেকে 17 এটা করে দিয়েছিলাম তো মনে হয়। একটা দেখাছিলাম, 15 বাকি ছিল না, ওইটা পুরোপুরি বুঝে আসে নাই তো সব। 16 হইতে পারে না, কিন্তু কথাটা তো আমাদের বুঝতে হবে। কারো কাছে যদি মনে হয় 16 হইতে পারে, সে তো রং না, সে তো রং না, কারণ সে কি করছে? স্কিম করে আসছে এখান থেকে, বুঝতেছেন? স্কিম করে আসছে। আমার প্রেডিকশন কি? মানুষের ইনকাম নিয়ে চলতেছে, এখানেও তো মানুষ আছে, তাহলে রিস্কটা বুঝাতে পারছি। স্মল প্যারাগ্রাফ স্কিম করলে ঝামেলাটা কোথায়? কনফিউজড হয়ে যাবেন আপনি। তাহলে ভাই সলিউশনটা কি? বড় প্যারাগ্রাফ যদি লাগে, যদি লাগে মানে বুঝতেছি না তখন। না, আমি ওইটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। তাইলে সলিউশনটা কি? আমি নেগেটিভ মার্কার্স বলছিলাম, আসতেছে এটাতে। সলিউশনটা কি? এ যদি আসে, এখন যে প্রসেসটা বলতেছি এক্স্যাক্টলি এটা ফলো করতে হবে। আর যদি এ আসে, তাহলে বড় প্যারাগ্রাফ স্কিম করে শেষ করে ফেলবেন আগে, কারণ এটা স্কিম করতে সময় কম লাগে। তাহলে কিছু হেডিং সরে যাবে, আর ছোট প্যারাগ্রাফ পরে হেডিং করতে হবে, কারণ ছোট প্যারাগ্রাফকে ওরা কোনো মানে বাপমা দিবে না, যে কোনো জায়গা থেকে ইয়ে করবে, অনাথ এতিম। তাহলে এটা সলিউশন হচ্ছে ইউ হ্যাভ টু টার্গেট দ্য স্মলেস্ট প্যারাগ্রাফস ফার্স্ট। তো চলেন আমরা এখানে কোনটা কোনটা স্মলেস্ট প্যারাগ্রাফ ছিল? জি, এইচ, বি, এ বি দুইটা সমান, আমরা 4টা নিলাম, ঠিক আছে? 4টা নিব, এর বেশি আমরা মানে খেতে পারবো না। তো চলেন এইচ পড়বো না, কটাই নেই। এইচ পড়ে বলেন কি কি তথ্য আছে? কি কি তথ্য আছে বলেন? প্রথম সেন্টেন্সে একটা কথা বলছে যে এটা হইতো, মানে একটা আফসোস আর কি, উড।
তারপরে বলা হয়েছে কি কি করা লাগবে, কে করবে, মানুষ না গভর্নমেন্ট না দুইজনই? দেখে বলেন, দুইজনের কথাই আসছে না? মানুষের কথা আসছে, গভর্নমেন্টের কথা আসছে না? তাহলে আমাকে কিন্তু দুইটা তথ্যই ইম্পর্টেন্স দিতে হবে। তাহলে আসেন অপশন দেখি, 14 থেকে 17। তাহলে 14 থেকে 16 পার্থক্যটা কি? খেয়াল করেন, খেয়াল করেন, এখানে কি দেওয়া আছে? ইনহ্যাবিটেন্টস, বেনিফিট। আর 16তে কি দেওয়া আছে? পিপল, অ্যাপ্রিসিয়েট। আমরা কোন প্যারাগ্রাফে প্রফিট নিয়ে পড়ছিলাম? জিতে। তাহলে প্রফিটটা কি বেনিফিটের সাথে যায় না অ্যাপ্রিসিয়েটের সাথে যায়? তাহলে এইভাবে আমাকে কনফার্ম হয়ে যেতে হবে। তার মানে যখন আমার হেডিং লোকেটিং ইনফরমেশন আসবে, তিনটা জিনিস মনে রাখবেন। প্রথমে দেখবেন কয়টা আসছে। দেখেন তো এখানে কয়টা লোকেটিং ইনফরমেশন আসছে? 4টা না? 4টে করছে কত মার্ক? মাত্র 4 মার্ক। 4 মার্কের জন্য কি আপনি এফোর্ট দিবেন? মানে 4 মার্ক বের করার জন্য কি এফোর্ট দিবেন, নাকি এরপরে যে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কত মার্ক ছিল? 5 মার্ক। এই 5 মার্ক পড়ার জন্য আমার কোন কোন প্যারাগ্রাফ পড়া হয়েছে বলেন? আমরা গত ক্লাসে করছি তো, ডি এবং ই, এই দুইটা প্যারাগ্রাফ পড়তে হয়েছে না? তাহলে আমার পক্ষে কি পসিবল না যে এটা চেক করা আবার যে ডি থেকে কোনো ইনফরমেশন আছে কিনা? পসিবল কিনা? মানে আমি একই সাথে দুইটা কাজ করতে পারবো কিনা? নাই। না থাকলে আমার সুবিধা না অসুবিধা? সুবিধা কমে আসতেছে, তাহলে অন্য কোথাও পড়লেই পাওয়া যাবে। কনফিউজ হয়ে গেছেন? হ্যাঁ 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 করা যাবে না। আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ডি এবং ই প্যারাগ্রাফ থেকে আসছে, তাই তো? আমরা তো ওই প্যারাগ্রাফগুলো পড়ে ফেলছি। তাহলে ওই প্যারাগ্রাফ থেকে যদি কোনো লোকেটিং ইনফরমেশন থাকে তাহলে ওইটা আমরা ধরতে পারবো। তো ওইটা আমরা চেক করব। চেক করার পরে দেখলাম যে না ভাই, 4টা ইনফরমেশন চাইছিল, একটাও নাই ডি এবং ই থেকে। তো ভালো, আমার টোটাল প্যারাগ্রাফের সংখ্যা কয়টা দেখেন? তাহলে 7টা, 2টা আমি কনফার্ম সরাই ফেলতে পারলাম। তাহলে বাকিদের থেকে 4টা, 6টা থেকে 4টা, তাহলে আমার ইয়ে বাড়তেছে। আচ্ছা, 6টা থেকে আমার 4টা লাগবে, উত্তর 4টা লাগবে, তাহলে আমার কমে আসতেছে না? আচ্ছা গেল। তারপর আসেন এই ডি এবং ইতে এবং জি এবং এইচে ইনভার্টেড কমা মানুষের নামটাম আছে? দেখেন আছে? এবার জি, এবার কোয়েশ্চেন নাম্বার 23 থেকে 26 দেখেন তো। মানুষের নাম আছে? তারা কি বলছে এটা জানতে চাইছে? তাইলে আপনার কোনো লস আছে? একটা প্যারাগ্রাফ যে আমি সময় দিয়ে পড়লাম, কোনো লস হইল আপনার? তাহলে এখন দেখেন যে এই কাজটা এইভাবে করতেছে। তাহলে 3টা কোয়েশ্চেন টাইপের নাম কি? লোকেটিং ইনফরমেশন, আরেকটা কি সেন্টেন্স কমপ্লিশন, আরেকটা হচ্ছে ওপিনিয়ন ম্যাচিং। এবার দেখেন যেই স্টুডেন্টটা বোকা সে কি করবে? সিরিয়ালি সলভ করা শুরু করবে। লোকেটিং ইনফরমেশন আসছে, ছোটো প্যারাগ্রাফ পড়তেছি, ওইটা হয়েছে, স্কিম করতেছি, 4টার জন্য সে 8 মিনিট শেষ করবে। এবার 8 মিনিট শেষ করার পরে সে এখানে যখন আসবে তখন আবারও সে 5 থেকে 6 মিনিট শেষ করবে। তাহলে অলরেডি কতক্ষণ চলে গেছে? 14 মিনিট। আবার তাহলে তার হাতে সময় কতটুকু আছে? 6 মিনিট। 6 মিনিটে তাকে কতগুলো প্রশ্ন সলভ করতে হচ্ছে? 4টা। মানে প্রত্যেকবার সে একটা একটা প্রশ্ন সলভ করতেছে। আর যে একটু চালাক সে কি করছে? এখান থেকে আসছে, এইটার জন্য সে, এটা তার এনশিওর করা লাগবে, এটার জন্য সে 10 মিনিট স্পেন্ড করছে। মানে তার তো এই মার্কসটা উঠাইতে হবে। 10 মিনিট স্পেন্ড করার ফলে এখানে দেখেন কিছু নাম আছে না? তাহলে এখান থেকে কত মার্কস ছিল? 5 মার্ক। আর ওখানে কয়টা নাম আছে দেখেন তো? ডি এবং ইতে, ডি ইতে কয়জন নাম আছে? ডিতে আছে, ওকে ফাইন। ইতে, ইতে আছে?
এতে আছে। ওকে, তাহলে এই 10 মিনিটের এগেনস্টে এই 5 + 2 সে 10 মিনিটে কত মার্কস এনশিওর করতেছে? আবার যদি এই ডি এবং ই থেকে আমার লোকেটিং ইনফরমেশনও একটা হলেও থাকতো, তাহলে সেই 10 মিনিটে কত মার্ক এনশিওর করতেছে? তার মানে একটা দিয়ে সে সবগুলো টানতেছে। তো পরীক্ষার হলে এর ইংলিশ লেভেল আর এর ইংলিশ লেভেল কিন্তু একই, রেজাল্ট ভিন্ন হয়ে যাবে। বিকজ একটু চালাকি করছে, ভাই আমি যেটা পড়ছি এখান থেকে ম্যাক্সিমাইজ করা যায় কিনা, কারণ ম্যাক্সিমাইজ শব্দটা আমাদের একটু শেখা। হাউএভার যদি লোকেটিং ইনফরমেশন 7 বা 8টা আসে, ইউ আর ডান। তখন আপনাকে লোকেটিং ইনফরমেশন আগে সলভ করতে হবে, কারণ মেজরিটি হচ্ছে ওইটা। হ্যাঁ, যদি কম আসে আমার সাজেশন হচ্ছে লোকেটিং ইনফরমেশন আগে সলভ করবেন না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করবেন, ওই প্যারাগ্রাফ থেকে আসছে নাকি চেক করবেন, ওখান থেকে আরও অন্য কিছু অ্যান্সার দেওয়া যায় কিনা সেটা চেক করবেন, তারপরে অন্যগুলা করা শুরু করবেন। তাহলে লোকেটিং ইনফরমেশন সলভ করার স্টেপ কয়টা? ফার্স্ট স্টেপ কি বলেন? লোকেটিং ইনফরমেশন সলভ করবো কিভাবে? ওটা স্কিমিং এর, ওটা কিন্তু স্কিমিং স্টেপ, লোকেটিং ইনফরমেশন সলভ স্টেপ না। লিখে ফেলেন, কনফিউজ হয়ে যাচ্ছেন সবাই। হ্যাঁ, আমি বলছি যে স্কিম দিয়ে লোকেটিং ইনফরমেশন করা যায়, কিন্তু এটা তো আমরা এখনো শিখি নাই। এটা অ্যাপ্লাই করে দেখেন আপনি পারেন কিনা। আমি এখন যেটা লিখতেছি স্কিমিং করা ছাড়া কিভাবে করা যায় সেটা শিখতেছি, ঠিক আছে? অনেক সুবিধা, কারণ আপনি ওই জায়গাটা একবার পড়ছেন, ওইটা আবার পড়ার সুযোগ পাচ্ছেন। সেকেন্ড টাইম যখন একই জিনিস পড়তেছেন ওই সময়ের ভিতরে আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়তেছে, ভুলের সম্ভাবনা কমে আসতেছে। এটা ছাড়া করলে অসুবিধা হচ্ছে যে এইটার টাইম কনজিউমিং, এটা সময় লাগতেছে। জি, স্টেপ 1 কি? এটা কিন্তু স্কিম করা ছাড়া ওয়ে বলতেছি। স্টেপ 1 হচ্ছে রিড স্মল প্যারাগ্রাফস ফার্স্ট। এবং এটা হাফ অ্যান্ড হাফ হইতে হবে, এভাবে মনে রাখেন, 50-50। এর মানেটা কি বুঝাইলাম? মানটা মানে বোঝা যায় নাই। 50-50 বলতে কি বোঝাচ্ছে? টোটাল 8টা প্যারাগ্রাফ আছে, আপনি 4টা সরানোর চেষ্টা করবেন। টোটাল 6টা প্যারাগ্রাফ আছে, আপনি 3টা সরানোর চেষ্টা করবেন। মানে 3টা ছোট টার্গেট করবেন যাতে অর্ধেক সরাতে পারেন আপনি। বুঝতে পারছেন? আচ্ছা, স্টেপ 2 কি? ইয়েস, কনসিডার অল ইনফরমেশন ইকুয়ালি। স্টেপ 3 কি? না, এখানে নিয়ে ফেলছি না? এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু এখনো স্মল প্যারাগ্রাফে আছি। জি এর আনসার আমরা কি দিচ্ছিলাম এটা দেখা দিচ্ছি, তাহলে বোঝা যাবে। জি এর আনসার কি দিচ্ছিলাম? জি 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 এর আনসার কত নম্বর দিছিলাম? 14। 14তে কি লেখা আছে? ইনহ্যাবিটেন্টস কথাটা আছে আর বেনিফিট আছে, তাই না? তো চলেন, জিতে এগুলার সিনোনিম কিছু আছে? সবাই একটু আন্ডারলাইন করেন, লোকাল পিপল। লোকাল পিপল মানেই হচ্ছে ইনহ্যাবিটেন্টস, পাইছেন? লোকাল পিপল আন্ডারলাইন করছেন? এবার ওই প্যারাগ্রাফে দেখেন লেখা আছে ভ্যালু অ্যান্ড প্রফিট ফ্রম দেম। ভ্যালু অ্যান্ড প্রফিট ফ্রম দেম, যেটা কিসের এক্সাম্পল? বেনিফিটের এক্সাম্পল। তার মানে আপনাকে যখন মনে হবে এটা উত্তর, তখন কি করতে হবে? ওয়ার্ড মিনিং চেক করতে হবে। সবগুলা কি বড় প্যারাগ্রাফের জন্য বলছি? ছোটগুলা সব স্মল প্যারাগ্রাফের জন্য। সো মনে করেন আপনার হেডিং ম্যাচিং আসছে, লোকেটিং ইনফরমেশন আসছে 6টা,
এই ছোটোগুলা দিয়ে আপনি 3টা সরাতে পারবেন, 6টার মধ্যে 3টা সরে যাবে, আর 3টা থাকবে না? আর যে 3টা থাকবে এটা লাগলে আমি আগামী রোববারে আবার দেখাবো, সমস্যা নাই, কনফিউজ হওয়ার দরকার নেই। যে 3টা থাকবে ওই 3টা তাহলে কোত্থেকে আসছে? বড় প্যারাগ্রাফ থেকে আসছে। এইবার আপনি ইদার বড় প্যারাগ্রাফ স্কিম করতে পারেন অথবা স্ক্যান করতে পারেন, ওই শব্দটা নিয়ে ডিরেক্ট ওই শব্দটা বড় প্যারাগ্রাফে আসে নাকি। আচ্ছা মনে করেন হ্যাঁ এ বি সি ডি ই এফ, ধরেন আপনাকে 6টা প্যারাগ্রাফ মানে 6টা ইনফরমেশন বের করতে বলছে, আর আপনাকে প্যারাগ্রাফ দিছে 8টা, ধরেন এ বি সি ডি ই এফ জি এইচ। আপনি প্রথমে কি করছেন? ছোট প্যারাগ্রাফগুলোকে সরায় ফেলছেন, সেখান থেকে আপনি এর উত্তর পাইছেন, এফ এর উত্তর পাইছেন, আর বি এর উত্তর পাইছেন। তাহলে কয়টা আসে? মনে করেন এটা পাইতে গিয়ে আপনার বি প্যারাগ্রাফ পরে একটা পেয়ে গেছেন, ইতে একটা পেয়ে গেছেন, ডিতে একটা পেয়ে গেছেন, রাইট? এখন এটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এফটা অনেক বড় প্যারাগ্রাফ, জিটা অনেক বড়, আর এটা অনেক বড়। ওকে, তাইলে এই 3টা ইনফরমেশন কোথায় আছে? বড়গুলোতে আছে। তাহলে বড় তো আমার হাতে এখন 2টা অপশন আছে, আমি হয়তো স্কিম করে বের করতে পারি ভাই এই প্যারাগ্রাফ হলো এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে কথা বলতেছে, আর আমার এই পয়েন্টটা এনভায়রনমেন্টাল পলিউশনের সাথে যাচ্ছে বলে মনে হচ্ছে, চেক মারি। অথবা ডিরেক্ট একটা শব্দ নিয়ে সার্চ করা শুরু করি, এই শব্দটা আছে নাকি। না, রিস্ক নাই। মানে ডিরেক্ট বলতে কি, এই যে যেমন বেনিফিটের সাথে আপনি ভ্যালু মিলালেন, এটা তো আপনাকে করতেই হবে, বুঝাইতে পারছি? এখন এইটা যদি এখনো ফুললি বুঝে না আসে তাহলে একটা করতে হবে, আমাদের হাতে সময় আছে আজকে 15 মিনিট, চলেন একটা করে দেখি এটা হয় নাকি। আমরা যাই টেস্ট 2, হ্যাঁ 02, পেজ নাম্বার 46। দেখেন তো কয়টা আসছে? 5টা। প্যারাগ্রাফ কয়টা আছে? 6টা। কোনো এনবি আছে? 6টা আছে, 6টা। এনবি আছে? এনবি আসলে ঝামেলা কি? একেবারে 2টা অ্যান্সার আসবে। আসেন এবার তাহলে 6টা থেকে 3টা ছোট টার্গেট করেন। এ ছোট, এ ই, ডিটা নিতে হবে আর কি, কিছু করার নাই, তাই না? ওকে, চলেন এ দিয়ে শুরু করি। এতে দেখেন কি কি তথ্য আছে। নোটা বেনে মানে একটা জায়গায় থেকে 2টা আসবে। এটা শুরু করেন। বই কার? এটা সলভ করে রেখে দিচ্ছেন। কিন্তু লোকেটিং ইনফরমেশন করাইছে কিনা? লোকেটিং ইনফরমেশন করে নাই তো? লোকেটিং করাইছি? আচ্ছা তাইলে এটা করা যাবে না, এটা অনেকে করছে ভাই, এটা করা যাবে না। তাহলে টেস্ট 1-এ যাই। না দরকার নাই, আমরা সবাই করতে পারবো এমনটাই যাই। এটা আমি করাইছি, টেস্ট 1-এরটা আমি করাইছি, আমার মনে আছে। ওকে চলেন টেস্ট 4-এ যাই, কোনো সন্দেহ নাই তাইলে আর। এই তো সুন্দর খেলা হবে। 90 পেজ। ওকে চলেন। এখানেও কি 6টা প্যারাগ্রাফ আছে, ছোট টার্গেট করতে হবে। কেন স্কিমিং কাজে আসে বুঝছেন এবার? সাইজগুলো দেখেন। সবগুলো সাইজ কাছাকাছি না, ছোট করা যাচ্ছে না, তখন আমাদের এই যে টেকনিক ধরা খেয়ে যাবে। একমাত্র সহায়কে
বুঝা গেল কেন স্কিমিং লাগে? আসেন দেখি স্কিমিং দিয়ে পারি কিনা। এ দিয়ে শুরু করি, চলেন। এ তে প্রথম সেন্টেন্স কি আছে? সেন্টেন্সটা বড় না ছোট? সেন্টেন্স ভেঙে ফেলেন। প্রথম অংশ হি এর আগ পর্যন্ত কি আছে? মেইন কিওয়ার্ড দাগান, আমার সাথে একটু দাগান। ফাউন্ড এ মাইক্রোব দাগান। কিলিং প্যাথোজেনিক বাগস। প্যাথোজেনিক মানে হচ্ছে যেগুলা শরীরের ভিতরে গিয়ে ক্ষতি করতে পারে। এগুলা কিন্তু পরীক্ষা হলে চিন্তা করার টাইম নাই, বাগস বোঝা গেলেই হবে, প্যাথোজেনিক নিয়ে চিন্তা করার টাইম নাই। এবার আসেন ব্রেক থ্রু দাগাই। ব্রেক থ্রু সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা সেন্টেন্স আছে আসলে। সো কিছু একটা পাইছে, ওইটা সে ব্রেক থ্রু মনে করছে, মানে এইটা একটা কি তাকে নতুন ইনভেনশন দিতে পারে, যেটা কিনা হাজার হাজার মৃত্যুর কারণ। ওকে ফাইন, এখন এই সেন্টেন্স থেকে মেইন শব্দ কি কি পাওয়া গেছে? বাঘ মানে এক ধরনের জীবাণু পাইছে, জীবাণুর থেকে ও সলিউশন বের করতে যাচ্ছে। তাহলে আমি রেস্ট অফ দ্য প্যারাগ্রাফে কি ধরনের শব্দ পাবো? মেডিকেল ইনভেনশন নাকি অন্য কিছু? তাহলে স্বাস্থ্য রিলেটেড হইতে পারে, মানুষের ডেথ রিলেটেড হইতে পারে। কুইক স্কিম করেন, দেখেন আছে নাকি এগুলা। ওকে, সময় শেষ। বাম দিকে একটা হেডিং লেখার চেষ্টা করেন, এখানে কি থাকতে পারে হেডিংটা লেখেন। এটা কি নিয়ে কথা বলতে পারে? টেবিলে হেল্প করেন কেউ যদি হেডিং বের করতে পারেন। এটাকে হইতে পারে ইনভেনশন অফ এ লাইফ থ্রেটনিং ডিজিজ, কিওর অফ এ লাইফ থ্রেটনিং ডিজিজ, লাইফ সেভিং মেডিসিন, এরকম কিছু হইতে পারে। তাহলে লেখেন, বাম দিকে লিখে ফেলেন। হ্যাঁ, ইনভেনশন ফর সেভিং লাইফস, এই যেটা মনে হয় ওটা লিখে ফেলতে হবে, সময় বেশি নেওয়া যাবে না। আসেন বিতে যাব। বি প্যারাগ্রাফ ফার্স্ট সেন্টেন্স, এটা ছোটই আছে। প্রথম সেন্টেন্সের মেইন ওয়ার্ডগুলো কি? কেন দেখতেছে? কেন দেখতেছে? প্রোটেকশন করা যায় কি না? তাহলে এখান থেকে আপনার প্রেডিকশন কি কি এখানে খুঁজতেছেন আপনি? আচ্ছা, আমার সাথে একটু আন্ডারলাইন করেন। কিওয়ার্ড ভুল দাগাইলে প্রেডিকশন ভুল হবে। আসেন একটু দাগান। বায়োঅ্যাক্টিভ পোটেনশিয়াল অফ মেরিন রিসোর্সেস। সো মেরিন রিসোর্সেস মানে কি? সাধারণত সমুদ্রের উপরে না নিচেকে বোঝায়? আচ্ছা, তাইলে এইখানে আমরা কি এরকম কোনো এক্সাম্পল পাইতে পারি যে সমুদ্রের তলায় কি কি আছে? সেন খুঁজেন তো, আছে নাকি? ইয়েস, অক্টোপাসের নাম আসছে, ডিপ সি আসছে, একটা সংখ্যা আসছে দেখেন। তারপরে একটা কথা আসছে লাইফ সেভিং পোটেনশিয়াল। ওকে, শেষ, স্কিম আর করা যাবে না। বাম দিকে লেখেন তো এখানে তাহলে কি আলোচনা হয়েছে?
আমি শুরু করে দিচ্ছি, শেষ করতে পারেন কিনা দেখেন। সলিউশন ফ্রম ডিপ সি অ্যানিমালস, সলিউশন ফ্রম ডিপ সি ক্রিয়েচার্স, বামে লিখি। ওকে, সি ফার্স্ট সেন্টেন্স। রাইট, প্রথম সেন্টেন্সে কিছু শব্দ পাচ্ছি না, একটু আন্ডারলাইন করতে। নিকেল, কোবাল্ট, আর্থ মেটালস। তাহলে এই প্যারাগ্রাফ কি অ্যানিমেল নিয়ে কথা বলবে নাকি মেটাল নিয়ে? এবার স্ক্রিন করে দেখেন তো ঠিক আছে নাকি। কিছু এভিডেন্স পাইছেন মানে আপনার স্কিমিং ঠিক আছে। বাম পাশে লিখি তাইলে এদেরকে আমার কেন লাগতেছে? প্রেডিকশনটা মেলানোর জন্য। ধরেন আমার প্যারাগ্রাফের শুরুতে বলতেছে যে কি বলে রড বানাইতে এটা লাগে, তাইলে আমি ধরে নিব যে রড বানানোর প্রসেস নিয়ে কথা বলবো। এখানে ওইটাই আমরা করতেছি। রাইট, ওকে। হেডিংটা কি হইতে পারে? হেডিং যে ফুল লিখতে হবে তাও না, আপনি জাস্ট পয়েন্ট লেখেন যেখানে কি নিয়ে আলোচনা হয়েছে। মানে এই মেটালগুলো কেন লাগে? নর্মালি মেটাল কি জন্য লাগে? মেটাল কেন লাগে? মেটালের কাজ কি? কি ধরনের জিনিস? আমরা মেডিকেল জিনিস নিয়ে পড়তেছি না? তাইলে এটা কি মেডিকেল পারপাসের জন্য মেটাল? মেডিকেল সলিউশনসের জন্য মেটাল? আচ্ছা, কার ব্যাটারি দিয়ে আমরা কি করি? এগুলা দিয়ে আমরা রিসাসিটেট করতে পারি না? তাহলে র ম্যাটেরিয়াল কী কাজে লাগে? যে কোনো ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট বা মেডিকেল ইলেকট্রনিক্স এরকম কিছু। সো বাম দিকে আমরা ফুল হেডিংটা না লিখতে পারলেও এটা লিখি যে র ম্যাটেরিয়ালস ফর মেডিকেল ইউজ। ওকে, ডিতে চলেন। ডি এর ফার্স্ট সেন্টেন্সে কি আছে? পুরো সেন্টেন্সটা দেখতে হবে। এখানে একটা শব্দ আছে, এটা শেখা লাগবে। র্যামিফিকেশন মানে কি? এনিওয়ান? র্যামিফিকেশন মানে সলিউশন লেখেন। তাহলে সেন্টেন্স একটু আমার সাথে পড়েন, কি বলছে? এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগ্যাল গ্রুপস আর্জড কশন, একটু আন্ডারলাইন করি, আর্জড কশন। কশন মানে কি? সাবধান করছে। কিসের জন্য? দেয়ার আর পোটেনশিয়াল ম্যাসিভ অ্যান্ড আননোন র্যামিফিকেশনস। এই ক্ষেত্রে র্যামিফিকেশনসের সলিউশন হিসেবে নিতে পারবো না। যখন কি আসে, কশন কথাটা চলে আসে, এটা পজিটিভ না নেগেটিভ? তাহলে র্যামিফিকেশন শব্দটা নেগেটিভ হিসেবে ইউজ হয়েছে। মানে হচ্ছে, তাহলে আপনি লিখে রাখতে পারেন ওই জায়গাতে ড্যামেজ, ডিস্ট্রাকশন। ড্যামেজ ফর এনভায়রনমেন্ট, কার জন্য? এনভায়রনমেন্ট অ্যান্ড ফর নিয়ার বাই কমিউনিটিস। আচ্ছা, দ্যাট দ্য গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ নট ইয়েট ড্রাফটেড। তার মানে এইগুলো আমরা এখনো বুঝি নাই, সেই প্রবলেমগুলো আসতে পারে। তাহলে ফার্স্ট সেন্টেন্স থেকে আমরা পজিটিভ কোনো কথা পাইছি না নেগেটিভ? তাহলে স্কিম করেন, নেগেটিভ কথা আছে নাকি? ক্ষতি টতি এরকম কিছু আছে কিনা? ওকে, আর কি আছে? এক্সট্রিমলি লিমিটেড পাইছেন? লাস্টে পাইছেন উই ডোন্ট নো। তাহলে একই কথা আসতেছে না বারবার? তার মানে কি? আননোন ডেঞ্জার্স, বাম পাশে লিখে রাখেন, আননোন ডেঞ্জার্স। ই নিজেরা বলেন, হেডিংটা দিতে হবে আমাকে। চেক করে দেখেন ঠিক আছে নাকি।
সেন্টেন্সের মূল কথাগুলো কি? সায়েন্টিফিক রিসার্চ হ্যাজ সাজেস্টেড ডিপ সি বেড হাইড্রোথার্মাল ভেন্টস কিছু কি অ্যাপ্লিকেশন বলতেছে, হুইচ আর ক্রিয়েটেড ওয়েন সি ওয়াটার মিটস ভলকানিক ম্যাগমা হ্যাভ ক্রুশাল ইম্প্যাক্ট অন বায়োডাইভার্সিটি অ্যান্ড গ্লোবাল ক্লাইমেট। তার মানে আমরা যে অন্য জিনিস ঢুকাই দিচ্ছি, রাইট, হার্মফুল ইম্প্যাক্ট অফ মাইনিং মেবি। চেক করে দেখি এগুলো আছে নাকি। অ্যানিমেলের ক্ষতি হইতেছে, মারা যাচ্ছে, ডিস্টার্বিং সি ফ্লোর আছে, থ্রেট কথাটা আছে দেখছেন। ওকে, আমরা আর পড়বো না, বাম পাশে তাহলে লিখে ফেলি যে রিস্ক ফর কার জন্য, এগুলা কি মানুষের জন্য না মেরিন অ্যানিমেলের জন্য? মেরিন এনভায়রনমেন্ট, মেরিন অ্যানিমালস, মেরিন ক্রিচার্স। ওকে, এফ রিস্ক ফর মেরিন ক্রিচার্স, মেরিন এনভায়রনমেন্ট। এফ ফার্স্ট সেন্টেন্স কি বলতেছে? এখানে কিওয়ার্ডটা কি? রিলেটিভলি আনএক্সপ্লোরড। তার মানে আমরা এখনো এগুলা খুঁজে বের করতে পারি নাই। তাহলে এখানে কি নিয়ে আলোচনা হইতে পারে? যে এদেরকে খুঁজে বের করার রিস্ক কি অথবা বেনিফিট কি? দেখেন তো এরকম কোনো শব্দ আছে নাকি? রিস্ক নিয়ে কথা বলতেছে না বেনিফিট নিয়ে কথা বলতেছে? হ্যাঁ, বাট ইম্প্যাক্ট দেখেন, ইম্প্যাক্ট নিয়ে কিছু আছে নাকি? অলরাইট, তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাইলাম। একটা কি, যে কি পরিমাণ জায়গা আমরা চিনি না, আর করলে কি ঝামেলা হইতে পারে। হ্যাঁ, তাহলে লিখি যে এরিয়া অফ সি ক্রিচার্স অর সি লাইফ এরিয়া অ্যান্ড রিস্ক ফর মাইনিং। ধরেন সি লাইফ এরিয়া এরকম দিলাম, অ্যান্ড রিস্ক ফর মাইনিং। ওকে, এটা একটা, আরও তো আছে এখানে রিস্কের কথা বলছে তো। হ্যাঁ লেখেন। ওকে, তাহলে আমাদের মোটামুটি স্কিমিং করা শেষ। দেখেন তো 14 নাম্বারটা কোথাও পড়ছি নাকি? পেজ 90, 14 নাম্বারটা কোথাও পড়ছি কিনা? র ম্যাটেরিয়াল কোথায় পড়ছি? শেষ, লিখে দেন সি। আর্থের কতটুক জায়গা ওশান কভার করে এটা কোথায় পড়ছি? এফ, লেখেন এফ। আন্ডার ওয়াটার হ্যাবিটেট, আমরা আন্ডার ওয়াটার অ্যানিমাল নিয়ে কোথায় পড়ছি? না, আন্ডার ওয়াটার অ্যানিমাল মারা যাচ্ছে, এগুলো কোথায় পড়ছি? ডি না ই? কোনটাতে বেশি আছে, ডিতে না ই? তাহলে ই অ্যান্সার আপনার। কান্ট্রিরা এগ্রি করতে পারতেছে না একটা রুল, কিভাবে তারা এক্সপ্লোরেশন করবে, এই রুলসটাতে তারা এগ্রি করতে পারছে না। তাহলে ডিসএগ্রিমেন্ট নিয়ে আমরা কোথায় পড়ছি? একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি 3টা অ্যান্সার তো পেয়ে গেছেন, অস্থির হওয়ার তো দরকার নাই। আমরা কোন প্যারাগ্রাফে কী কী পড়ছিলাম? সি প্যারাগ্রাফে আমরা কী পড়ছিলাম? র ম্যাটেরিয়াল। আচ্ছা, তারপরে আমরা ডি প্যারাগ্রাফে কী পড়ছি? প্রথম সেন্টেন্সটাই কী পড়ছি? প্রথম সেন্টেন্সটাতে আমরা কী পড়ছি? ডিতে, ডি।
প্রথম সেন্টেন্সের প্রথম অংশ একটু পড়েন আমার সাথে। এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগ্যাল গ্রুপস হ্যাভ আর্জড কশন, মানে কি এরা সাবধান করতেছে। তারপরে বারবার বারবার আমরা কি পড়ছি, যে এটা কইরেন না এই ক্ষতি হইতে পারে, এটা কইরেন না এই ক্ষতি হইতে পারে। তাহলে এই কথাগুলোর সাথে কি আর্গুমেন্ট যায়? অ্যান্সার ডি। এভাবে করা গেলে থেকে বড় প্রশ্ন হচ্ছে যারা ভালো অ্যান্সার পায় ওরা এইভাবে সলভ করে। এবং আমরা সবসময় যে ছোট প্যারাগ্রাফ পাবো সেটা কিন্তু সম্ভব না। তো বড় প্যারাগ্রাফ নেভিগেট করা যদি একটু হলেও শিখতে পারি তাইলেও আমার কিছু বেনিফিট আছে। ধরেন কেউ যদি এখানে সবগুলা না একটু টার্গেট করছে, এ প্যারাগ্রাফটা টার্গেট করছে, ইটা টার্গেট করছে, সিটা টার্গেট করছে, ফার্স্ট সেন্টেন্স পড়ে বুঝতেছে, একটু স্কিম করছে, সেও কিন্তু একটু আগায় থাকবে কম্পারেটিভলি। তাহলে কেন আমরা গ্লোবাল রিডিং স্কোর থেকে পিছিয়ে আছি এটা বোঝা গেল। মনে করেন এই ক্লাসে আমি নাই, হাউ ইউড হ্যাভ ফেল্ট এটা সলভ করতে গেলে? এর কারণ হচ্ছে আমাদের প্রেডিকশন অ্যাবিলিটিগুলো লো। এবার দেখেন এই যে স্কিমিং করছেন না, এর আরও বেনিফিট আছে। আপনি এই প্রশ্নটা দেখেন 24 থেকে 26, মাইনিং দ্য সি ফ্লোর, বলেন তো কোন প্যারাগ্রাফ? মাইনিং দ্য সি ফ্লোর, সি ফ্লোরের মাইনিং নিয়ে কথা বলছে, এটা কোন প্যারাগ্রাফে আছে? এফ। তো এটা বলতে কতক্ষণ সময় লাগছে আপনার? এবার যে স্কিম করে নাই সে প্রথম সেন্টেন্স পড়বে, ওখান থেকে কিওয়ার্ড দাগাবে, পুরা প্যাসেজ স্ক্যান করবে, করার পর পাবে, তারপর আবার প্রশ্নে আসবে, তারপর সে প্রশ্ন পড়বে, আবার প্রশ্নে যাবে, আবার আসবে। এখান থেকে ডিফারেন্স হচ্ছে ব্যান্ড 6.5 টু ব্যান্ড 8। যারা প্রশ্ন থেকে প্যাসেজ সলভ করে তারা 6.5 পর্যন্ত উঠতে পারে। যারা স্কিম করে প্যাসেজ সলভ করে এরা 7 এর নিচে কখনোই পায় না। কারণ স্কিম এবিলিটি, স্কিমের সাথে কী কী জিনিস অ্যাটাচ আপনি দেখেন। আমি তো শুধু স্কিম মানে দ্রুত পড়ার ক্ষমতা বলতেছি না, এখানে দেখেন 4টা জিনিস আছে এটার সাথে, এবং জিনিসগুলো কিন্তু তো সোজা না। এই যে সেকেন্ড স্টেপটা, প্রত্যেকটা প্রেডিকশন আমি করাই দিছি আপনাকে, খেয়াল করে দেখেন প্রেডিকশন কিন্তু আমি বলছি, তাহলে কী আশা করতে পারি, তখন আপনি চেক করে পাইছেন হ্যাঁ এটা তো আছে, এটা তো আছে। এই সেকেন্ড স্টেপে বেশিরভাগই আটকায় যায়, প্রেডিকশন করতে পারে না, তখনই তো ঝামেলাটা হয়ে যাবে। ঠিক আছে, সো যাদের কাছে স্কিমিং কঠিন লাগতেছে আজকে, তাদের সলিউশন ভাইয়া আপনি 24 থেকে 26 সলভ করবেন আগে। এফ প্যারাগ্রাফ থেকে আমার অ্যান্সার আসছে না, জিনিসটা বোঝার চেষ্টা করেন। তাহলে আমি এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা তো সলভ করতে পারি। এখানে আমি কয় মার্কস পাচ্ছি? 3 মার্কস। আবার আমি এই এফ থেকে 15 উত্তর আসছে না, তাহলে আমি এটা সলভ করার ফলে 4 মার্কস পাইতেছি না। বুঝতে পারছি কিনা? একটা থেকে 2টা বের করতে হবে আমার তখন। তারপরে এই লিস্ট অফ পিপল সলভ করা শুরু করতে হবে। মানুষের নামগুলো খুঁজে বের করা সোজা না? ওই নামগুলো বের করে কে কী বলছে করতে, এটা সলভ করতে হবে। ওদেরকে হাত দেওয়া যাবে না। যার স্কিমিং কম, এবিলিটি কম, সে এই প্রথম 4টা আগে সলভ করতে পারবেন না। করতে গেলেই তখন কি হবে জানেন? এই স্কিমিং করতে গেলে দেখবেন যে হ্যাঁ 15 মিনিট কোথায় চলে গেল, বিকজ স্কিমিং তো প্র্যাকটিস করা হয় না। এইটা আপনার ট্রায়াল অ্যান্ড এরর করতে হয় অনেক। আপনি যদি এটাতে আগ্রহী হন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কেমব্রিজ 10 থেকে শুরু করবেন, বড় বড় প্যারাগ্রাফ নেবেন, নেওয়ার পরে একটু বলি, একটা সেকেন্ড। কেউ যদি স্কিমিং নিয়ে আগ্রহী হন তাহলে আমি আপনাকে বাসায় কীভাবে প্র্যাকটিস করবেন বলতেছি। এভরিডে যদি 10 মিনিট প্র্যাকটিস করেন, আপনি 2 সপ্তাহ পরে অনেক ইমপ্রুভ করবেন। আমি প্রসেসটা বলতেছি, এটা চেষ্টা করতে তো কোনো ক্ষতি নাই। আপনি যে কোনো বড় একটা প্যারাগ্রাফ নেবেন, নিয়ে প্রথম সেন্টেন্স, যদি প্রথম সেন্টেন্স পড়ে না বুঝেন তাহলে তারপরেরটা, এই 2টার বেশি না, এখান থেকে আপনি আন্ডারলাইন করা শুরু করবেন যে এই শব্দ আছে। ধরেন আমি আপনাকে র্যান্ডমলি 4টা শব্দ থ্রো করি, দেখবেন সবার মনেই কিন্তু প্রেডিকশন করার ক্ষমতা আছে। 4টা শব্দ থ্রো করলাম, ক্রাইম, পুলিশ, অ্যারেস্টেড, আর্সন,
চারটা শব্দ আমি, এই যে চারটা শব্দ আমার মনে একটা পিকচার তৈরি করতেছে না? আর্সন মানে হলে আগুন লাগানো, এটা যদি কেউ জানে তাহলে আর তো কোনো সমস্যা নাই। এবার সে বাকি প্যাসেজে কি খুঁজবে বলেন তো? পুলিশ কোন দেশের, অ্যারেস্ট কবে হয়েছে, আর্সন কোথায় লাগছে, ফায়ার খুঁজবে সে। তাইলে তার পক্ষে প্রেডিকশন করা সহজ। তার মানে আমি যদি শব্দগুলো বুঝি তাইলে আমার পক্ষে প্রেডিকশন করা পসিবল হবে। আরও একটা এক্সাম্পল দিই, ধরেন গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, কনজেশন ইন রোডস, ওয়ার্ক আওয়ার রিডিউসড, তিনটা শব্দ, তিনটা শব্দ ফার্স্ট সেন্টেন্সে পড়ছে। তাহলে আমি কি আশা করতেছি? ফার্স্টে বলেন এই প্যারাগ্রাফটাকে সলিউশন ড্রিভেন নাকি প্রবলেম ড্রিভেন? আবার শুনেন, আবার শুনেন। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ মানে কি? সরকারের পদক্ষেপ। ট্রাফিক কনজেশন, ওয়ার্ক আওয়ার রিডিউসড, তার মানে আমি এখানে সলিউশন খুঁজবো। শুড, সলভ, এগুলো শব্দ আসতে থাকবে। এই কাজটা আপনাকে এভরিডে করতে হবে। হাউ মাচ টাইম ইট টেক্স? 10 মিনিটস। যে ভাই আমি প্রথম সেন্টেন্স পড়ছি, চিন্তা করছি, মিলে নাই, ফাইন, কেন মিলে নাই চিন্তা করি, পরের দিন মিলবে, 3 দিনের দিন মিলবে, 4 দিনের দিন মিলবে, দেখবেন যে মিলে গেছে। এবার আমি স্কিমিংয়ের সবচেয়ে বড় গুরুত্বটা বলি। যারা বাইরে পড়তে যাবেন, আমি জানি যে আমার কথাবার্তা আপনাদের ভালো লাগে না, এগুলো কিন্তু হার্ড কথা, এই জন্য আমার কাছে ভাই সহজ কোনো কথা নাই। এখন আমি কি করব? এটা আমার দোষ। যখন আপনি বিদেশে পড়তে যাবেন, আপনাকে অ্যাসাইনমেন্ট ডেডলাইন দিবে 2 উইক, আপনাকে বই পড়তে বলবে 10টা। ChatGPT দিয়ে হবে না, ওখানে ইয়ে করা আছে, প্লেজারিজম সফটওয়্যার দেওয়া আছে, ডিরেক্ট রিজেক্ট করে দিবে। কুইলবোর্ডও বাদ দিয়ে দিবে। 100% অথেন্টিক রিসার্চ জমা দিতে হবে, অথেন্টিক অ্যাসেসমেন্ট জমা দিতে হবে, অথেন্টিক অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে উইথ সাইটেশন অ্যান্ড কোটেশন। ইনটেক্স না, নিচে গ্লসারি হিসাবে। আমি আমার এক্সাম্পল দিতে পারি। আমাকে 19টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়েছিল, এই প্রত্যেকটা 4,500 ওয়ার্ড ফর মাই লিঙ্গুইস্টিক্স মাস্টার্স। 4,500 ওয়ার্ড, 19টা, 18 মাসের মধ্যে 19টা। ইউ কুড সি যে প্রত্যেক মাসে আমার কী করতে হয়েছে। সে আমাকে বইয়ের লিস্ট ধরাই দিছে যে 10টা বই থেকে সাইটেশন খুঁজে বের করো। আমি যদি স্কিম করতে না জানি, আই উইল নেভার বি এবল টু পাস ইট। স্কিম ইজ এ গ্লোবাল স্কিল, স্কিমিং ইজ দ্য থিং। ধরেন আপনার এখন 5 মিনিট পরে একটা প্রেজেন্টেশন দিতে হবে, আপনি কিছুই জানেন না, যে প্রেজেন্টেশন দিবে সে অসুস্থ হয়ে গেছে, সে আপনাকে প্রেজেন্টেশন নোটটা ধরাই দিচ্ছে যে ভাই আমি এটা বলতে চাইছিলাম, আপনি কি করবেন? ইউ হ্যাভ 5 মিনিটস। মেইন আইডিয়া, আচ্ছা এটা বলছে, এটা বলছে, এটা বলছে, এটা বলছে। তো মানুষ দ্রুত পড়াটাই বিষয় না, এটা একটা গ্লোবাল স্কিল। আমি বলতেছি না যে আইএলটিএস পরীক্ষা, আমি কিন্তু 2টা ওয়ে আপনাকে দেখাইছি। ওইটা যদি আপনার কঠিন লাগে ওই ওয়েতে সলভ করেন, মার্কও তো লাগবে, কিন্তু স্কিমিং শেখার চেষ্টা করেন। স্কিমিং ইজ এ স্কিল যেটা আপনার এভরি অ্যাসপেক্ট অফ লাইফ লাগবে। যেমন বাংলা খবর কাগজ যখন পড়েন, আপনি কি সব লাইন পড়েন? হেডলাইন পড়ার পরে অনেক সময় অনেক কিছু পড়েন না, যে ধরা খেলো ওবায়দুল কাদের। তো এখন এই হেডিং থেকে আপনার এক্সপেকটেশন কি? এখানে কি নিয়ে আলোচনা হবে? না, স্পেসিফিক চিন্তা করেন, এটা কাজে লাগবে। ধরা খেলো ওবায়দুল কাদের, নিচে কি থাকবে? এলাকার নাম, সময়, কোত্থেকে ধরছে, কি করতেছিল, তাই না? যে কি কলা পাতায় শুয়েছিল নাকি সে ছিল। তাইলে আমাদের কি প্রেডিকশন এবিলিটি আছে না নাই? আমাদের সমস্যা হচ্ছে উই ডোন্ট হ্যাভ দ্য হ্যাবিট। সেকেন্ড সমস্যা হইল উই ডোন্ট প্র্যাকটিস। এভরিডে 10 মিনিট টাইম ইনভেস্ট করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। স্কিমিং উইল চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড ইউ নিড ইট। বাইরে গেলে এটা আপনাকে অনেক প্যারা দিবে। দেখবেন যে একটা স্টুডেন্ট পড়তেছে 6 ঘন্টা, ভাই শেষ, চলো ঘুরে আসি। বললাম ভাই আমার 18 ঘন্টা লাগবে, কারণ আমি প্রত্যেকটা জিনিস পড়তেছি। যে বোঝা গেল? সো আইএলসে যে পরীক্ষার প্রশ্নগুলো করে, সেই পরীক্ষার প্রশ্নগুলা এইরকম স্টাডি স্কিলগুলোকে চেক করার জন্যই করে, শুধু আপনার ইংলিশ লেভেল চেক এটা হয় না। এখানে প্রবলেমটা হচ্ছে আইএলস ওয়ার্ল্ডের একমাত্র এক্সাম যে এক্সামটা একটা ইউনিভার্সিটি করে, এই প্রশ্নটা একটা ইউনিভার্সিটি সেট করে, অ্যান্ড হ্যাপেন্স টু বি ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ইউনিভার্সিটি, কেমব্রিজ। এই যে পিছনে লেখা আছে দেখবেন।
যে কারণে ওর স্ট্যান্ডার্ড অনেক হাই, এবং ওর স্কোরের দাম অনেক বেশি। আমরা যদি আফিয়াকে এক্সাম্পল হিসেবে দেখি, ও ভালো স্কোর করছে নো ডাউট, বাট সে কিন্তু 6-এর উপর উঠাতে পারে নাই রিডিংয়ে। রিডিংয়ে 6 মানে কত, স্কোর কত বলেন তো? 23 থেকে 26। দ্যাট মিনস ওর অর্ধেকই ভুল হয়েছে, কিন্তু ওর পজিটিভ যেটা, ওর সাহসটা ধরে রাখছে, ভাই দেই না কি হয় দেখবো। এই সাহসটা হারানো যাবে না ভাই, করবো ভুল হলে হোক। ঠিক আছে, প্রতিদিন চেষ্টা করবেন পড়ার জন্য। আমরা সামনের সপ্তাহ থেকে স্টাডি টাইম বলে দিব। আমাদের এই ক্লাসরুমটা এভাবেই সেটিং করা থাকবে। আপনারা যদি বাসায় পড়তে না চান, এখানে এসে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। সাপোর্ট টিচার অ্যাভেলেবল থাকবে, প্রবলেম হলে তাকে দেখাইতে পারবেন। ঠিক আছে, ক্লাসরুমের মধ্যে আমরা ওই রুটিনটা দিয়ে দেবো। আমাকে 1 সপ্তাহ একটু সময় দিতে হবে, আমাদের টিচার ক্রাইসিস চলতেছে এই মুহূর্তে। এটা একটু ফিগার আউট হয়ে যাবে এই সপ্তাহে, তারপর সপ্তাহে ঠিক হয়ে যাবে। এটা আপনাদেরকে অনেক প্যারা দিছি, মাফ করে দেন। আল্লাহ হাফেজ।